ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মুনমুনের ক্লাসরুমের আজকে ক্লাস 11-এর সেট 5-এর থার্ড পার্ট বা শেষ পার্ট, যেটা 218 পৃষ্ঠায় পাবে। হেসের সূত্রটি বিবৃত করো। কোনো রাসায়নিক বিক্রিয়া একটিমাত্র ধাপে সম্পন্ন হলে এনথ্যালপির যে পরিবর্তন হয়, বিক্রিয়াটিকে একাধিক ধাপে সম্পূর্ণ করা হলে তবে মোট এনথ্যালপির পরিবর্তন পূর্বোক্ত এনথ্যালপির পরিবর্তনের সমান হবে, অবশ্যই যদি প্রারম্ভিক ও অন্তিম অবস্থা উভয় ক্ষেত্রে সমান হয়। পরেরটা দেখা হচ্ছে হেসের সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত। ধরা যাক নিম্নে প্রদত্ত দুটি প্রক্রিয়ার মাধ্যমে এ ও বি এর মধ্যে বিক্রিয়ায় ডি ঘটিয়ে ডি উৎপন্ন হয়। প্রক্রিয়া 1 নম্বর হচ্ছে এ প্লাস বি অ্যারো ডি, এক্ষেত্রে ΔH1 হচ্ছে -x কিলোজুল। প্রক্রিয়া 2 নম্বরে হচ্ছে এ প্লাস বি অ্যারো সি, যেখানে ΔH হচ্ছে -y কিলোজুল এবং সি অ্যারো ডি তৈরি হচ্ছে ΔH3 হচ্ছে -z কিলোজুল। হেসের সূত্র নিয়ে যদি উভয় প্রক্রিয়ার প্রারম্ভিক ও অন্তিম অবস্থা অভিন্ন হয় তবে x = y + z। যদি y + z > x হতো তবে প্রক্রিয়াটি 2 নম্বরের মাধ্যমে এ ও বি থেকে ডি উৎপন্ন করে প্রক্রিয়া 1-এর মাধ্যমে ডিকে এ বিতে ফিরিয়ে আনলে y + z - x পরিমাণ তাপের উদ্ভব হতো। অর্থাৎ কোনো প্রকার শক্তির বিনাশ না ঘটিয়েই y + z - x পরিমাণ তাপ সৃষ্টি করা যেত, যা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিরুদ্ধাচরণ করে। সুতরাং y + z এর মান অবশ্যই x এর মানের সমান হবে, অর্থাৎ হেসের সূত্রের বক্তব্যকে সমর্থন করে। সুতরাং হেসের তাপ সমষ্টি নিত্যতা সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র। পরেরটা একটা অঙ্ক দিয়েছে যে মিথেন কার্বন ডাইঅক্সাইড জলের প্রমাণ গঠন তাপ বলে দিয়েছে, দিয়ে 1 সেমি³ মিথেন তৈরি করতে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। আমরা এটা বিক্রিয়া যেটা করতে হয় দহন তাপ মিথেনের বেগ লিখে ফেলেছি, আর যে 3টে বিক্রিয়া দিয়ে 3টে বিক্রিয়ায় লিখে দিলাম, মানে CO2 গঠন তাপ, মিথেনের গঠন তাপ, জলের গঠন তাপ। তো এবার করতে হবে কি 2 যোগ 1 গুণ 3 2 যোগ 2 গুণ 3 -1 করে পাই, পেলাম যে মিথেনের দহন তাপ হচ্ছে 801.8 কিলোজুল মোল ইনভার্স। এটা কিন্তু 1 মোলের জন্য বেরোলো, আমার 1 মোল মানে 1 মিটার কিউব বলেছে। তাহলে 1 মিটার কিউব মানে কত মোল আমরা জানি 1000/22.4। তাহলে সেটা করলে এটা আসছে যে -35,794 কিলোজুল মোল ইনভার্স, বা কিলোজুল মোল ইনভার্স হবে না। 0 কেলভিন উষ্ণতায় কেলাসিত পদার্থের এনট্রপি শূন্য হয় কেন? বিশুদ্ধ নিখুঁত কেলাসার পদার্থের 0 কেলভিন উষ্ণতা 0 হলে ওই উষ্ণতায় পদার্থের কেলাস জালকে উপস্থিত কণাগুলি গতিহীন হয়ে পড়ে, কারণ পরম শূন্য উষ্ণতা, এবং সর্বনিম্ন শক্তিপ্রাপ্ত হয়। গতিহীনতার জন্য কেলাস জালকে কণাগুলির অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না, ফলে কণাগুলির বিশৃঙ্খলতা শূন্য হয়। এই জন্য 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসাকার পদার্থের এনট্রপির মান শূন্য হয়। রাসায়নিক পরিবর্তনে এনথ্যালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা গুরুত্বপূর্ণ কেন? স্থির আয়তনে সংঘটিত রাসায়নিক পরিবর্তনে উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণ ওই সিস্টেমের আন্তঃশক্তি পরিবর্তনের সমান। আবার স্থির চাপে সংঘটিত রাসায়নিক পরিবর্তনে উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণ QP ওই সিস্টেমের এনথ্যালপির পরিবর্তনের সমান। যেহেতু অধিকাংশ ভৌত ও রাসায়নিক পরিবর্তন স্থির চাপে সংঘটিত হয়, তাই এনথ্যালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। পরেরটা বলেছে কি ΔGর মান বের করতে বলেছে, ΔG আর স্বতঃসূত্রগুলো বলতে বলেছে, ΔH ΔS এর মান বলে দিয়েছে পরে অঙ্কটাতে সিয়ারটাতে। তাহলে আমরা কি জানি ΔG = ΔH - TΔS, সেইটা করলাম। এখানে ΔH এর মানটা কিলোজুলে ছিল, জুলে কনভার্ট করে নিচ্ছি, ΔSটা জুলেই দেওয়া আছে, করলে আসছে -1721.8 কিলোজুল, শুধু জুল মোল ইনভার্স, কিলোজুল করলে 1.7 হতো। এখানে যেহেতু ΔGর মান ঋণাত্মক, সেজন্য বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। পরের কোশ্চেন দেখো, বলছে CH3F CH3I CH3Br CH3Cl SN2 বিক্রিয়ায় সক্রিয়তা বৃদ্ধির ক্রম। সব থেকে বেশি সক্রিয় হবে হচ্ছে CH3I, আর সব থেকে কম হচ্ছে CH3F, কারণ I হচ্ছে সব থেকে গুড লিভিং গ্রুপ। আকার হ্যালোজেন পরমাণুর আকার যত বড় হয় তত সে গুড লিভিং গ্রুপ হয়, সেই হিসাবে সক্রিয়তা ক্রমটা দেখিয়ে দেওয়া হচ্ছে।
অ্যাসিটিক অ্যাসিড আর সিএল মানে 1 ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এই দুটোর মধ্যে কোনটা তীব্র? এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। 1 ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা বেশি তীব্র, এই 1 ক্লোরো 2 ক্লোরো, কারণ সিএল পরমাণু তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল হওয়ায় এতে উপস্থিত ClCH2 গ্রুপটি -I প্রভাব প্রদর্শন করে। ফলে COOH গ্রুপের OH বন্ধনীর পোলারিটি বৃদ্ধি পায়, ফলে সহজে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। তাই ClCH2COOH তুলনামূলকভাবে তীব্র অ্যাসিড। কার্বিন কি? সংকরায়ন সহ শ্রেণীবিভাগ বর্ণনা করো। যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন আছে এমন একটি কার্বন পরমাণু বিশিষ্ট প্রসম পরমাণু পুঞ্জকে কার্বিন বলে, যেমন মিথিলিন। কার্বিন 2 প্রকার, সিঙ্গলেট কার্বিন এবং যেখানে কৌণিক আকৃতি বিশিষ্ট এটি কৌণিক আকৃতি বিশিষ্ট এবং কেন্দ্রীয় পরমাণুটি sp2 সংকরায়িত, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় sp2 কক্ষকে অবস্থান করছে। আর একটা হচ্ছে ট্রিপলেট কার্বিন, এটি মূলত কৌণিক আকৃতি বিশিষ্ট হলেও কিছু ক্ষেত্রে রৈখিক আকৃতি, মানে sp2 আবার sp দুরকম সংকরায়িত হয়। এর ফলে বিজোড় ইলেকট্রন দুটো ভিন্ন কক্ষকে অবস্থান করে। দেখো তো ছবি দেখলেই বুঝতে পারবে, সিঙ্গলেটে একই ইয়েতে রয়েছে কক্ষকে, আর ওটাতে দুটো ভিন্ন কক্ষকে রয়েছে ট্রিপলেটে। পরেরটা CH3CC+ এর স্থায়িত্ব CH3CH2+ এর অপেক্ষা বেশি কেন? CH3CC+ এ +I প্রভাবযুক্ত 3টি CH3 গ্রুপ আছে, কিন্তু CH3CH2+ এ একটি CH3 গ্রুপ রয়েছে। ফলে CH3CC+ এ চার্জের ডিলোকালাইজেশন বেশি পরিমাণে হয়। এছাড়া এখানে 9টা আলফা হাইড্রোজেন পরমাণু, কিন্তু CH3CH2+ এ 3টে আলফা হাইড্রোজেন পরমাণু রয়েছে। ফলে CH3CC+ অধিক পরিমাণে হাইপার কনজুগেশনের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। CH3CN ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উভয় রূপে আচরণ করে কেন? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে দেখতেই পাচ্ছ, তাই এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। আবার অণুটির যদি রেজোনেন্স গঠন করা যায়, তাহলে 2 এবং 3 পরে আমি নিচে দেখে দিয়েছি গঠনটা হাইব্রিড প্রকাশ করে, তবে 2 নম্বর গঠনের ক্ষেত্রে কিছুটা অবদানের জন্য নাইট্রোজেনের সাথে যুক্ত কার্বন পরমাণুটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে, ফলে ওটা আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। দেখো এখানে সি এর মাথায় আংশিক ডেল পজিটিভ রয়েছে, তাই এটা ইলেকট্রোফাইল রূপেও কাজ করতে পারে এই কার্বন পরমাণুটি। ফেনক্সাইড আয়নের রেজোনেন্স গঠন আমরা দেখিয়ে দিয়েছি, দেখো ছবিতে, তোমরা এটা ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট তুলে দেখে করে নাও। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।